আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন লাইভ ম্যাথ ক্লাসে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি। এখন লাইভ ক্লাস তোমাদের এই নতুন রুটিনে সপ্তাহে 2 দিন থাকে, শনিবার আর হচ্ছে বৃহস্পতিবার। ভিডিও ক্লাস থাকে 2 দিন, সোম এবং মঙ্গল। মঙ্গলবারে যে ক্লাসটা ছিল ভিডিও, সেটা এখন কি বলে লাইভ ক্লাস ছিল, ওটা এখন ভিডিও ক্লাস হয়ে গেছে। এই জন্য সবাই ভিডিও ক্লাসগুলো অবশ্যই দেখবে। সেখানেও আমরা রিভিশন দিচ্ছি অনেক, কি বলে সলভ করতেছি সৃজনশীল। তো যেহেতু আমাদের সিলেবাস শেষ, এখন আমরা রিভিশন দিচ্ছি। তো সিরিয়ালি গত মঙ্গলবারের ক্লাসে আমরা 16.2 একটা অঙ্ক করেছি ভিডিও ক্লাসে। আজকে তোমাদের শিডিউলে দেওয়া আছে 17 অধ্যায়ের সৃজনশীল শীটের, 17 অধ্যায়ের শীটের সৃজনশীল। তো এখানে উপস্থিত অনেকেই আছে, আমার ক্লাসেরও জুনায়েদ আছে, তারপরে ইস্তিয়াক, তারপরে ইফাজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তারপরে আরো আছে লুবাবা, জয়া, স্যার মারিয়া। হ্যাঁ স্যার শীটের কত নাম্বার বলবেন? তোমাদেরকে আমি শীট শেয়ার করব, আমার কাছে শীট আছে। তোমরা ইকিআর থেকেও শীট পাবে, স্কুল থেকেও পেয়েছো অবশ্যই, ইকিআর থেকেও পাবে। তো আমি শীটটা অন করতেছি, তোমরা একটু দেখো, শেয়ার করতেছি শীট। তোমরা দেখতে পাচ্ছ না শীট? এটা হচ্ছে সপ্তদশ অধ্যায় পরিসংখ্যানের উপরে স্যার দেখা যাচ্ছে। প্রদত্ত শীট। শীটের 1 নাম্বার আজকে আমরা করব, আর 2 এবং 3 নাম্বার হোমওয়ার্ক দেওয়া আছে। 2 এবং 3ও তোমরা করতে পারবে। 1 নাম্বারটা আমরা আজকে করব। পরিসংখ্যানের প্রথম সেমিস্টারে হয়েছিল ট্যালি তৈরি করা, গণসংখ্যা সারণী তৈরি করা, তারপরে ক্রমজয়িত গণসংখ্যা তৈরি করা, আর গড় ছিল 2 পদ্ধতিতে গড়, সংক্ষিপ্ত পদ্ধতি এবং সরাসরি পদ্ধতিতে গড় ছিল। এগুলো সব প্রথম সেমিস্টারে হয়েছে। আর পাশাপাশি 3টা চিত্র ছিল। 1 নাম্বার চিত্রের নাম হচ্ছে গণসংখ্যা, 1 নাম্বার হচ্ছে আয়তলেখ, 2 নাম্বার গণসংখ্যা বহুভুজ, 3 নাম্বার হচ্ছে অজীব রেখা। এগুলো হয়ে গেছে ফার্স্ট সেমিস্টারে। এমনকি মধ্যকও আমরা এমনি সাধারণ সারণীভুক্ত নাই এরকম ক্ষেত্রে মধ্যক নির্ণয় শিখেছি, প্রচুরক নির্ণয় শিখেছি। আর এই সেমিস্টারে এসে আমাদের 2টা যোগ হয়েছে নতুন। এক হচ্ছে সারণীভুক্ত যখন থাকবে সেই ক্ষেত্রে মধ্যক আর প্রচুরক নির্ণয় করা, যেটা এখানে দেখতেই পাচ্ছ যে 2টা প্রশ্ন আছে এই সেমিস্টার থেকে, ক এবং গ নাম্বার হচ্ছে আমাদের এই সেমিস্টারের নতুন যে 2টা যোগ হয়েছে সেখান থেকে। আর খ নাম্বার আমাদের আগেই শেখা আছে। তো প্রথমে আমরা প্রশ্নটা একটু ভালো করে বুঝি। বলা আছে নিম্নে 60 জন শিক্ষার্থীর ইংরেজিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা সারণী দেওয়া হলো। ইংরেজিতে প্রাপ্ত নাম্বারের গণসংখ্যা সারণী বলা আছে যে প্রাপ্ত নাম্বার, তারপরে শিক্ষার্থীর সংখ্যা। প্রাপ্ত নাম্বার হচ্ছে প্রথম যে শ্রেণীটা, সেখানে হচ্ছে 31 থেকে 40। 31 থেকে 40-এর মধ্যে 8 জন আছে, কিন্তু আমরা নির্দিষ্ট করে জানি না যে এই 8 জনের মধ্যে কে কত পেয়েছে। সারণীতে রূপান্তরিত করার পরে কিন্তু এটা আর সম্ভব না। যখন সারণীভুক্ত ছিল না, যখন কি বলে অবিন্যস্ত যখন ছিল, তখন কিন্তু সবগুলোই দেখা যায় যেখানে কোনটা কতগুলো আছে। সারণীভুক্ত করার পরে বোঝা যায় যে 31 থেকে 40-এ কয়জন আছে। 8 জন শিক্ষার্থী 31 থেকে 40-এর মধ্যে নাম্বার পেয়েছে ইংরেজিতে। 41 থেকে 50-এর মধ্যে পেয়েছে 4 জন, 51 থেকে 60-এর মধ্যে পেয়েছে 12 জন। এভাবে সবগুলো দেওয়া আছে। সর্বশেষ 90 পর্যন্ত 6 জন পেয়েছে। তো এখানে প্রথমে কি বলা আছে, মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করতে বলেছে। আচ্ছা, তোমাদের সবার কাছে শীট থাকার কথা, কারণ আমি যেভাবে মানে সবভাবে শীট দিয়ে দিয়েছি, তোমরা যে কোনো ভাবে সংগ্রহ করতে পারবে। এজন্য আমি এখন বোর্ডে ফিরে আসতেছি। এখন তোমাদের মধ্যে একজন উত্তর দাও, আমরা যদি মধ্যক বের করতে চাই তাহলে কি করতে হবে? মধ্যক শ্রেণী বের করতে চাইলে কি করতে হবে? প্রথমে n বের করতে হবে, তারপরে হচ্ছে n যদি বিজোড় হয় তাহলে n/2 + 1, আর যদি জোড় হয় তাহলে n/2।
তোমার সূত্র ঠিক আছে, তবে এটা এই ক্ষেত্রে না। এটা হচ্ছে যখন অবিন্যস্ত থাকে, অবিন্যস্ত এই যে 2 নাম্বারের মতো যদি উপাত্ত থাকে, এরকম উপাত্ত যদি থাকে তখন হবে। এবং উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজাতে হবে তারপরে। কিন্তু এখানে যেটা আছে এটা কিন্তু এই নিয়ম না। আর কে বলতে পারবে? আমি বলি, হ্যাঁ বলো। মধ্যক সমান সমান L প্লাস n/2 মাইনাস HC ইন্টু H বাই Sn। আচ্ছা ঠিক আছে, তুমি সূত্র বলেছো, সূত্রটাও ঠিক আছে। আমি বলেছি মধ্যক শ্রেণীটা বার করবো কিভাবে। প্রথমে ক্রমযোজিতের গণসংখ্যা কে বললো এটা? স্যার আমি বললাম ফাতিন। ফাতিন, বাহ সুন্দর। 3 জনকে প্রশ্ন করেছি, সঠিক অ্যান্সার দিয়েছে ফাতিন। প্রথমে কি করতে হবে? ক্রমযোজিত গণসংখ্যা গণসংখ্যা সারণী। নিবেশন সারণী তৈরি করতে হবে। হ্যাঁ সরি স্যার, ক্রমযোজিত। ভুলে গেছিলাম। ভুলে গেছিলে? তুমি যেটা বলছিলে সেটা তো আমি বলে দিলাম, যেটা অবিন্যস্তর ক্ষেত্রে। বিন্যস্ত এবং সারণীভুক্ত হলে আলাদা নিয়ম। তাহলে আমরা প্রথমে সারণী তৈরি করি, ক্রমযোজিত। ক্রমযোজিত, যোজিত বানান কি? ক্রমযোজিত গণসংখ্যা সারণী। সংক্ষেপে লিখলাম, এখানে আমরা ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করি। এইভাবেই তৈরি করলাম। অত কি বলে, এইভাবে নিলে লম্বা লম্বিও নিতে পারো, ইচ্ছা করলে এইভাবে নিতে পারো। এখানে ছিল হচ্ছে নম্বর নাকি প্রাপ্ত নম্বর, 31। আর এখানে ছিল সংখ্যা, শিক্ষার্থীর সংখ্যা। তোমরাও খাতা কলম নিয়ে শুরু করো, প্র্যাকটিস করো, তাহলে দেখবে যে এটা একটা অঙ্কের মাধ্যমে অনেকগুলো জিনিস প্র্যাকটিস হয়ে যাবে। পরিসংখ্যান তো একটার মধ্যে অনেক কিছু আছে। প্রথমে বলা আছে 31 থেকে 40, তারপরে হচ্ছে 41 থেকে 50, তারপরে 51 থেকে 60, তারপরে 61 থেকে 70, তারপরে 71 থেকে 80, আরেকটা লাগবে ঘর, 81 থেকে 90 পর্যন্ত। তো 31 থেকে 40 পর্যন্ত এই ঘরে কয়জন আছে? এই ঘরে আছে 8 জন। তারপরেরটাতে আছে 4, তারপরে 12, তারপরে আছে 10, তারপরে 20, তারপরে শেষে আছে 6। ক্রমযোজিত, এখানে আমরা যোজিত বা ক্রমযোজিত বার করব। সংক্ষেপে আমি যোজিত লিখলাম। প্রথমটা 8, 8 আর 4 12, 12 আর 12 24, 24 আর 10 34, 34 আর 20 হচ্ছে 54, 54 আর 6 60। তাহলে বোঝা যাচ্ছে এখানে n এর মান 60। এটা যোগ করলে n এর মান পাওয়া যাবে, n = 60। এভাবে লিখতে পারো, এভাবে করা যাবে। প্রথম কাজটা হলো, এর পরে মধ্যক শ্রেণী আমরা কিভাবে নির্ণয় করব, কে বলতে পারবে? n/2 করতে হবে, তারপর যে তম n/2 পদটা করতে বের হবে। হবে আচ্ছা ওই তম। হ্যাঁ বলে দাও, বলে দাও। এখানে n/2 সমান সমান আমরা বের করলাম হচ্ছে 30। অতএব 30তম পদ যেই শ্রেণীতে আছে সেই শ্রেণী হবে মধ্যক 30তম শ্রেণী। পদ হচ্ছে মধ্যক, 30তম পদটাই হচ্ছে মধ্যক। আর 30তম পদের অবস্থান দেখতে হবে। 30তম পদের অবস্থান কোন শ্রেণীতে আছে? 30তম পদের অবস্থান 61 থেকে 70। 34-এর মধ্যে আছে। এইখানে 24-এর পরে 35 থেকে 34 পর্যন্ত আছে, 25 থেকে 34, 10 জন আছে। অতএব এই শ্রেণীটা হচ্ছে 61 থেকে 70। তাহলে অতএব মধ্যক শ্রেণী 61 থেকে 70। এটা এমন একটা অঙ্ক দিয়েছি যেখানে মধ্যক শ্রেণী আলাদা, প্রচুরক শ্রেণী আলাদা।
প্রচুরক শ্রেণী কোনটা হবে? যে সবচেয়ে বেশি গণসংখ্যা 20, 71 থেকে 80 হবে প্রচুরক শ্রেণী, যেটা গ নাম্বারে লাগবে। আচ্ছা, অঙ্ক কি হয়ে গেছে? অ্যান্সার হয়ে গেছে না কি চাইছে অ্যান্সার? মধ্যমান চাইছে। মধ্যমান। তাহলে মধ্যক শ্রেণীর মধ্যমান কত হবে? এই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ। অতএব মধ্যক শ্রেণীর মধ্যমান 61 যোগ 70 ভাগ 2, তাহলে 65.5। ক্লিয়ার সবার কাছে? সবারই পারার কথা ছিল, কিন্তু কোনো কারণে মনে পড়ছে না, মানে রিভাইজ অনেক কম। স্যার অঙ্কগুলো কি বাংলাতেই হবে? পরীক্ষাতে যেই বাংলা থাকলে বাংলা লিখবে, ইংরেজি থাকলে ইংরেজি লিখবে, যেভাবে থাকবে সেভাবে লিখবে, ঠিক আছে? আচ্ছা, এইভাবে লিখি তো আমার লস হয়ে গেল। এইভাবে লিখলে আমি পরবর্তী গড়টাও করতে পারতাম। আমার তো খেয়ালই নাই যে গ নাম্বারে গড় লাগবে। আচ্ছা, গড় নির্ণয়ের পদ্ধতি কয়টা? গড় নির্ণয়ের পদ্ধতি দুইটা। গড় নির্ণয়ের পদ্ধতি কয়টা? দুইটা। একটার নাম সরাসরি, আরেকটার নাম আর একটা সংক্ষিপ্ত পদ্ধতি। সংক্ষিপ্ত। সংক্ষিপ্তটাই বড়, কিন্তু ক্যালকুলেটর তেমন বেশি প্রয়োজন হয় না, এই জন্য সংক্ষিপ্ত। 61 থেকে শুরু হয়েছে 31 থেকে, 31 থেকে 40, 41 থেকে 50। আমি প্রথমে এইভাবে করলে আমার খাটনিটা কম হতো, লেখায় থাকতো, সাথে যোগ করে দিতাম। ভুল হয়ে গেছে, যাই হোক, মানুষের জীবনে খালি ভুল আর ভুল। স্যার আমরা যে এই স্যার আমরা যে লিখি না, যে 31 থেকে 40 এক্সামে তো স্যার নিজে লাইন দেই, আবার সেটাকে না দিলেও হবে? আপনার মতো করে যদি করি এইভাবে করলেও হবে, সমস্যা নেই। লাইন করলে সুবিধা হয়, তোমার এই একবারে সুন্দর একটা ঘরে থাকে, বুঝতে সুবিধা হয়। আর আমি তো এখানে সংক্ষেপে করছি, যত পারা যায় কম করব, তোমার কালির ব্যবহার কম করতে যাচ্ছি, বুঝছো না? অঙ্ক করতে করতে কালি ফুরে গেলে তো সমস্যা হয়ে যাবে। তোমরা চেষ্টা করবে পেন্সিল দিয়ে সব লাইনগুলো টানার, দেখতে সুন্দর লাগবে, ঠিক আছে? এটা হচ্ছে শ্রেণী, মানে এটা ছিল প্রাপ্ত নাম্বার। আর গণসংখ্যা, যেটা আমরা বলতেছি ছাত্র সংখ্যা, সেটাই কিন্তু গণসংখ্যা। গণসংখ্যার পরে কি কি করতে হবে? আর শ্রেণী মধ্যমান, গণসংখ্যা কি এফআই না এক্সআই? গণসংখ্যা এফআই। গণসংখ্যা এফআই। শ্রেণী মধ্যমান বের করতে হবে, শ্রেণী মধ্যমান, এটা হচ্ছে এক্সআই। তারপরে আর কি লাগবে? আরো দুইটা লাগবে, ধাপ বিচ্যুতি লাগবে, এটাকে বলে ইউআই। আর শেষে এক্সআই না এফআই ইউআই। ধাপ বিচ্যুতি সূত্র এখানে লেখার জায়গা হলো না, এটা সূত্র হচ্ছে ইউআই ইকুয়াল টু এ মাইনাস এক্সআই ডিভাইডেড বাই এইচ। এটা হচ্ছে ইউআই এর এই সূত্রটা যদি ওইখানে না আটে, মানে ওই ঘরে যদি না লিখলেও সমস্যা নাই, তবে ঘরে লেখাটা ভালো, পরিপূর্ণ থাকলো, না লিখলেও সমস্যা নাই। আর আমরা সূত্র ব্যবহার করি না, তো সূত্র লেখি, কিন্তু এমনিতে আমরা বলতে পারি যে আসলে কোনটাতে কি হবে। আচ্ছা, এখানে ছিল হচ্ছে 8, তারপরে 4, তারপরে ছিল হচ্ছে 12, তারপরে 10, তারপরে 20, তারপরে 6। বাংলায় আছে, সব বাংলায় লিখলাম। শ্রেণী মধ্যমান 31 এবং 40 এর মাঝখানে 35.5। 15 গুলো শুধু 10 করে যোগ করে যাও, 45.5। তারপরে 55.5, তারপরে 65.5, 75.5, তারপরে 85.5। শ্রেণী মধ্যমান। ধাপ বিচ্যুতি নির্ণয় করবো কিভাবে? আরেকজন বলো, ধাপ বিচ্যুতি কিভাবে নির্ণয় করতে হয়? আমি বলবো,
বলো। স্যার আমি বলবো, যেই শ্রেণীতে গণসংখ্যা বেশি সেই শ্রেণীর গণসংখ্যাকে ধুর, না, এরকম কোনো কথা নাই, যেই শ্রেণীর গণসংখ্যা বেশি এরকম কোনো শর্ত নাই। বলা আছে সুবিধা মতো একটা শ্রেণীকে, সুবিধা মতো একটা শ্রেণীকে ধরতে হবে, সুবিধা মতো একটা শ্রেণী মধ্যমানকে আনুমানিক গড় ধরতে হবে। কি ধরতে হবে? আনুমানিক গড়। আনুমানিক গড়, সুবিধা মতো, তোমার ইচ্ছা। যেহেতু এখানে আছে 1 2 3 4 5 6টা আছে, তুমি ইচ্ছা করলে এটাও ধরতে পারো, এই দুইটার মধ্যে ধরা হয় ভালো, কারণ এরা হচ্ছে মাঝখানে আছে, 55.5 আর 65.5। সুবিধা মতো ধরলেই হবে। সরি স্যার, আমরা একটা ফোন আসছিল তাই কথা বলতে পারছিলাম না। আচ্ছা ঠিক আছে, তোমার একটু কথা, তুমি বললে যে সর্বোচ্চ গণসংখ্যা যেখানে আছে, এরকম কোন শর্ত কিন্তু এই কি বলে এটার ক্ষেত্রে নাই। এটার ক্ষেত্রে বলা আছে সুবিধা মতো একটা শ্রেণীর মধ্যমানকে আনুমানিক গড় ধরতে হবে, সুবিধা মতো। এখানে কিন্তু নির্দিষ্ট করে বলা নাই যে সবচেয়ে বেশি হওয়া লাগবে, এরকম কোনো কথা নাই। সবচেয়ে বেশি ওটা প্রচুরকের মধ্যে আছে। তাহলে এটাকে আমরা ধরলাম এ, এটাকে ধরলাম এ। এর সোজাসুজি ধাপ বৈচ্যুতি কত হবে? 0 হবে। সোজাসুজি হবে 0। উপরে হবে -1, তারপরে -2, নিচে হবে 1 2 3। সূত্রে মান বসালে এই মানগুলো আসে। সূত্রে যদি আমরা মান বসাই দিই, তারপরে এই 0 -1 -2 1 2 3 এগুলোই আসবে। আচ্ছা, এখানে আমরা -2 এর সাথে গুণ করব কি 35.5 নাকি 8? আমরা গুণ করব হচ্ছে -8। তাহলে 8 দুগুণ 16। কার শব্দ আসছে? তারপরে 40, তারপরে 3 6 18। মুবাশশির মাহি, তোমার কার্টুনের শব্দ আসছে। ও বুঝা গেছে তো সবগুলোই? ফার্স্ট সেমিস্টারে করা হয়েছিল সব, এফ আই ওয়াই যোগ করলাম। এরপরে আমরা কি করব? আমরা বের করব এটার যোগফল বের করব আর এটার যোগফল বের করব, এই দুইটা। আর আনুমানিক গড় তো জানাই আছে। এটার যোগ আমাদের বের হয়েছিল আগে 60, এটা n = 60। আর এটা হচ্ছে সামেশন অফ এফ আই ইউআই, এটার মান দেখতে হবে কত হয়। 18 আর 16 বিয়োগ করলে হয় +2 হয়, তাহলে 42 52, 52 থেকে 4 বাদ 48। ঠিক আছে কি? 48 হচ্ছে। জি স্যার। আচ্ছা, এখন অতএব নির্ণেয় গড়, নির্ণেয় গড়ের সূত্র কি? নির্ণেয় গড় a plus summation of FIUI by H into n by H, by এখানে n n into H। এটা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের ক্ষেত্রে সূত্র। এর মান বলা আছে, আমরা ধরেছি, এর মান তো বলা নাই, ধরেছি 65.5। এটাকে বলা হয় আনুমানিক গড়। এটার মান আমাদের আসছে 48, আর মোট হচ্ছে আমাদের 60। 55.5 ধরলেন, 65 লিখে ফেলছি, 55.5। ওটা ভুলে লেখা হয়ে গেছে। তো কাটাকাটি করো, 10 দিয়ে যদি আমরা কাটি 6 6 আসছে 48, তাহলে 55 সাথে গুণ হবে 8, যোগ হবে 8। তাহলে 55 আর 8 যোগ করলে 63.5। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ক্যালকুলেটরের প্রয়োজনই হলো না এই গড় নির্ণয় করতে। যদিও কোনো কোনো ক্ষেত্রে ভাগ করার সময় ক্যালকুলেটর লাগতে পারে সামান্য, তো এই পদ্ধতিতে খুব বেশি পরিমাণ ক্যালকুলেটরের ব্যবহার লাগে না, এই কারণে এটাকে সংক্ষিপ্ত পদ্ধতি বলে। পদ্ধতিটা সংক্ষিপ্ত নাম থাকলেও আসলে ছোট না, বড়, চার্টের দিক থেকে বড়, সূত্র বড়, সবই বড়, কিন্তু সংক্ষিপ্ত বলা হয় কেন? কারণ ধাপ বিচ্যুতি বের করার মাধ্যমে এই যে গুণগুলো করতে আর ক্যালকুলেটর লাগে না, যোগ করতেও ক্যালকুলেটর তেমন লাগে না। এখানেও লাগেনি, তবে এখানে লাগতে পারে হালকা, ক্যালকুলেটরের ব্যবহারটা কম, এই জন্য সংক্ষিপ্ত পদ্ধতি। আর সরাসরি পদ্ধতিতে তো অনেক বড় বড় গুণ থাকে, অনেক বড় বড় গুণ। এই যে এটা দিয়ে এটাকে গুণ করতে হবে, এটা দিয়ে এটাকে, এটা দিয়ে এটাকে, এটা দিয়ে এটাকে, এফআই আর এফআই এক্সআই গুণ করতে হবে, তাদেরকে আবার ভাগ করতে হবে এই এন দিয়ে। তাহলে এটাতে ক্যালকুলেটরের ব্যবহার অনেক বেশি, ক্যালকুলেটর ছাড়া সম্ভবই না।
তো যাই হোক, এখানে শিরোনাম দিবে, এখানে শিরোনাম দিবে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গণ নির্ণয়ের জন্য সারণী নিম্নে দেওয়া হলো। যেই বিষয়ের জন্য তুমি সারণীটা দিচ্ছ সেই বিষয়টা উল্লেখ করবে। সংক্ষিপ্ত পদ্ধতিতে গণ নির্ণয়ের জন্য সারণী নিম্নে দেওয়া হলো। আচ্ছা, এটা তাহলে ক গেল, খ গেল। আমি এটা পুরোপুরি মুছে দিচ্ছি না, কারণ এখন মধ্যকার প্রচুরকের জন্য আমাদের লাগবে। এইটা খুবই কম সময় আছে, আমি খুব বেশি করে লিখবো না, অল্প সময়ের মধ্যে শেষ করে দেব। কারণ মধ্যক প্রচুরক তোমাদের কয়েকদিন আগে 2 বার 3 বার করে প্র্যাকটিস হয়েছে। আর মধ্যক প্রচুরক এবার আসবে, এটা নিশ্চিত থাকো, কারণ যেহেতু তোমাদের সিলেবাসের মূল জায়গায় হচ্ছে মধ্যক প্রচুরক, বিশেষ করে উদাহরণ 12-13। আচ্ছা, এই ক্রমজয়িতরা বের করে ফেলি, লাগবে আমাদের। এটা হচ্ছে 8, তারপরে 12, 12 12 24, 24 7 10 34, তারপরে 54, তারপরে হচ্ছে 60। মধ্যক শ্রেণী কোনটা বের হয়েছিল ক নাম্বারে? আমাদের নতুন করে বের করতে হবে না। কোনটা বের হয়েছিল, যে এটা না? 61 থেকে 70। 61 থেকে আমরা জানি মধ্যক ইকুয়াল টু এল প্লাস n/2 মাইনাস এফসি ইন্টু এইচ বাই এফ এম। সময় সংক্ষিপ্ত তো, তাই সবাইকে জিজ্ঞেস করতে পারতেছি না, কারণ এখন জিজ্ঞেস করতে গেলে আবার আমরা অঙ্ক শেষ করতে পারবো না। মধ্যক প্রচুরক দুইটাই নির্ণয় করতে বলছে, মানে এটা প্রায় একের মধ্যে সব অঙ্ক আছে, শুধু চিত্রগুলো নাই। চিত্রগুলো করে ফেললেই তোমাদের একবারে কমপ্লিট হয়ে যাবে। এখানে আমরা পাশে লিখছি এল, এল কত, এইচ কত, n/2 জানাই আছে, n/2 লেখার দরকার নেই, ওটা আমাদের আগে থেকে জানা আছে। n/2 হচ্ছে 30, এফ সি কত, আর হচ্ছে এফ এম কত। এল কোনটা? প্রচুরক মধ্যক শ্রেণীর 61 নিম্ন সীমা নিম্ন সীমা। 61। এইচ হচ্ছে 10, যেটা আমাদের আগে ছিল 10। এইচ বের করবে 31 আর 41 বিয়োগ করে এইচ বের হবে। এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্বের শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী যোজিত করা এই যে এটা 24, আর এফ এম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা, যে এটা 10। মানগুলো বসিয়ে দিলেই কাজ শেষ। 61 যোগ 50 না, তো এটা n/2 হচ্ছে 30, 30 মাইনাস 24 ইন্টু এইচ 10, আর এফ এম হচ্ছে এইচ ও 10, এফ এম ও 10। এইটা তো দেখছি ক্যালকুলেটর লাগবে না, এই যে 10 10 কেটে গেল, 30 থেকে 24 বাদ দিলে 6, 61 আর 6 হচ্ছে 67। অ্যান্সার 67। ক্যালকুলেটরের প্রয়োজনই হচ্ছে না। নো স্যার। আরো কি বলা আছে? প্রচুরকও নির্ণয় করতে বলছে। যেহেতু মধ্যকের কিছু অংশ ক নাম্বারে হয়ে গেছে, তাই এখানে মধ্যক বেশি বেশি সময় লাগলো না। এই সারণীও কিন্তু ক নাম্বারে করা আছে, তারপর নতুন করে সারণীটা নতুন করে করতে হবে, কারণ সারণী থেকে আরো কিছু মান নিলাম তো আমরা। আচ্ছা, প্রচুরক শ্রেণী কোনটা? এটা কিন্তু প্রচুরক শ্রেণী এখন না, কারণ এখানে গণসংখ্যা মাত্র 10। এইটা হচ্ছে 71 থেকে 80। কারণ সর্বোচ্চ গণসংখ্যা 20। সর্বোচ্চ গণসংখ্যা বা সর্বাধিকও বলতে পারে, একই কথা। সর্বাধিক গণসংখ্যা হচ্ছে 20, যার অবস্থান 71 থেকে 80 শ্রেণীতে। তাহলে এটা হচ্ছে প্রচুরক শ্রেণী। প্রচুরকের সূত্র বলো তো একজন, মধ্যকের সূত্র তো আগে শুনেছি, প্রচুরকের সূত্র বলো। L plus L plus F1 divided by F1 plus F2 into H। প্রচুরক শ্রেণী যেহেতু 71 থেকে 80, তাহলে এখানে L এর মান কত হবে? 71। তারপরে F1 ও H এর মান তো আমাদের জানাই আছে আগে থেকে, H এর মান 10। F1 আর F2 লাগবে। F1 প্রচুরক শ্রেণীর গণসংখ্যার সাথে পূর্বের শ্রেণীর গণসংখ্যার বিয়োগফল, এই দুইটার বিয়োগফল কত হয়? দুইটার বিয়োগফল 10। 10। 20 বিয়োগ, এখানে এইভাবেই লিখবে, 20 বিয়োগ 10 সমান 10। তাহলে বোঝা যাবে তুমি কোনটার সাথে কোনটা বিয়োগ করেছো। আর 20 বিয়োগ 6, এটা হচ্ছে 6 F2।
আর এইচ এর মান তো জানাই আছে 10। সবগুলো মান বসিয়ে দিলেই প্রচুরক চলে আসবে। দেখি এটাতে ক্যালকুলেটর লাগে কিনা। এল এর মান হচ্ছে 71 যোগ 10 ভাগ হচ্ছে 10 যোগ 14 গুণ এইচ এর মানও 10। তাহলে 71 যোগ 100 বাই হচ্ছে 24। এটা ক্যালকুলেটর লাগবে। 100 কে 24 দিয়ে ভাগ করলে 4 দশমিক 166 হ্যাঁ 4 দশমিক কত 166 4.166 17 দিয়ে দিতে পারি আমরা। তাহলে একবারে লিখলে হবে 75.17 75.17। ইয়েস স্যার। আমরা সময়ের মধ্যেই ক খ গ তিনটায় শেষ করতে পারলাম। সব অঙ্কই যে এরকম বড় বড় দিবে তা না, দুইটা একসাথে দিতে পারে, নাও পারে, শুধু একটা দিতে পারে মধ্যক, অথবা শুধু প্রচুরক দিতে পারে। গড় সাথে চিত্র যে কোনো দিতে পারে, সেটা আয়তলেখ হতে পারে, বহুভুজ হতে পারে, অজীব হতে পারে। তো চিত্র তিনটাও তোমরা প্র্যাকটিস করবে। সবগুলো কিন্তু বলে দেওয়া হচ্ছে কি হতে পারে না হতে পারে। সংজ্ঞার মধ্যে কি আমি একটা ক্লাসে নিয়েছি শুধুমাত্র পরিসংখ্যানের ভেতরে যে সংজ্ঞাগুলো আছে নৈবেত্তিকের বিভিন্ন প্রশ্ন, সেটা নিয়ে কিন্তু আমি একটা ক্লাস নিয়েছি এবং পরের ক্লাসে আবার প্রশ্ন ধরেছি। ওটার মধ্যে পরিসংখ্যানের ভেতরে সব তথ্যই আছে। তো ভালোভাবে পরিসংখ্যান করবে। এখান থেকে 10 মার্ক শিওর। দুইটা প্রশ্ন আসবে, একটা দিতে হবে। আর চতুর্থ অধ্যায় থেকে দুইটা প্রশ্ন হবে, পঞ্চম থেকে হবে একটা, চতুর্থ অধ্যায় থেকে দুইটা, সূচক লগারিদম থেকে দুইটা, সূচক একটা লগারিদম একটা, অথবা মিক্সার করে হতে পারে। পঞ্চম থেকে একটা, যেহেতু এসএসসি তে পঞ্চম থেকে কম প্রশ্ন আসে। এরপরে তিনটা হয়ে গেল বীজগণিত, জ্যামিতি, উপপাদ্য দুইটা, সম্পাদ্য একটা, সেটা তো সব করে দেওয়া হয়েছে, উপপাদ্য সম্পাদ্য সব করা হয়েছে। এক্সট্রা জ্যামিতিও যেটা গুরুত্বপূর্ণ সেই করা হয়েছে। তারপরে হচ্ছে ত্রিকোণমিতি থেকে দুইটা আর পরিমিতি থেকে একটা, অর্থাৎ 9.2 থেকে দুইটা আর 16.2 থেকে একটা, আর পরিসংখ্যান থেকে দুইটা হয়ে গেল প্রশ্ন। আর নৈবেত্তিক সব জায়গা থেকে আসবে। সবাই ভালোভাবে প্রস্তুতি নাও, সামনের মাসেই পরীক্ষা হবে। পরীক্ষাতে এবার অবশ্যই সবাই অংশগ্রহণ করবে এবং সবাই ভালো করবে। আরেকটা বিষয় তোমরা শুনে রাখো যে তোমাদের পরীক্ষার রেজাল্ট সম্পূর্ণরূপে হওয়ার আগেই তোমরা একটু একটু করে নাম্বার জানার সুযোগ এবার পাবে। কিভাবে? এবার আমরা চেষ্টা করব, বিশেষ করে আমারই উদ্যোগ, তোমাদের ইকিআর এর মাধ্যমে রেজাল্ট জানিয়ে দেওয়ার। রেজাল্ট বলতে নাম্বার জানিয়ে দেওয়ার। রেজাল্ট, ফাইনাল রেজাল্ট তো তোমার এখানে দেওয়া হবে ফার্স্ট সেকেন্ড থার্ড, কিন্তু তুমি অল্প অল্প করে জানতে পারবে। ধরো তুমি ইকিআর এ ঢুকলে একদিন দেখলে যে বাংলার নাম্বার দেওয়া আছে, আমি এত পেয়েছি। আরেকদিন ঢুকলে দেখা যাচ্ছে যে তুমি পেয়ে গেছো আমি ইংরেজিতে এত পেয়েছি। এইভাবে তুমি অল্প অল্প করে নাম্বার গুলো পেয়ে যাবে। এখনো তোমরা ইকিআর এ ঢুকলে দেখবে যে একটা অপশন আসছে, সেটা হচ্ছে যে টিউটোরিয়াল মার্ক। সেখানে টিউটোরিয়াল মার্ক আমার করতোয়া শাখা সবাই পাবে, ফার্স্ট টিউটোরিয়াল, সেকেন্ড টিউটোরিয়াল। অন্যগুলোর এন্ট্রি করা তো সম্ভব হয়নি। তো আশা করি তখন তোমাদের জন্য একটা কার্যকরী হবে, তোমরা অল্প অল্প করে নাম্বার জানিয়ে থাকবে। আর যদি স্কুল খুলে যায় তাহলে তো স্কুল খুলে গেল, স্কুলে এসে সবকিছু পাবে, আর তখনও এটা চালু থাকবে ইনশাল্লাহ, বাসা থেকে তোমরা জানতে পারবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে। হোমওয়ার্ক দেওয়াই আছে 2 নাম্বার আর 3 নাম্বার শীটের, এই শীটেরই 2 নাম্বার এবং 3 নাম্বার দুইটা হোমওয়ার্ক। 2 নাম্বার এটা সারণী তৈরি করতে হবে। দুইটা একসাথে? হ্যাঁ সময় আছে, আজকে আছে, কালকে সময় আছে, কালকে দাও, সমস্যা নাই। হোমওয়ার্ক আজকে দিতে হবে এমন কোনো মানে নাই, তাহলে শনিবারে দাও। ঠিক আছে, শনিবারে আমাদের আছে হচ্ছে, শনিবারে আমাদের উপপাদ্য আছে। উপপাদ্য আমরা এখানে একটা সৃজনশীল প্র্যাকটিস করব। তুমি শনিবারের মধ্যে জমা দিলে হবে, দুইটা যেহেতু দিয়েছি, এবং এটার মাধ্যমে মোটামুটি হয়ে যাবে সবকিছুই। তবে চিত্র দুইটা হবে না, চিত্র দুইটার জন্য আরো কিছু করতে হবে, যে পরে আছে আয়তলেখ, চিত্রগুলো একটু করতে হবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম স্যার।